আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে নতুন আরেকটি ক্লাসে। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের থার্ড যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ফোর্স বা বল, সেটার একটা কনসেপ্টুয়াল ভিডিও। এইটাতে মূলত আমরা কনসেপ্টের উপর একটু বেশি জোর দেবো, ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে সেটা আমরা আর একটা ভিডিওতে কভার করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে দেখো, অধ্যায়টার নামই হচ্ছে কি, বল। অধ্যায়টার নামই বল, রাইট? এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কি ফুটবল নাকি ক্রিকেট বল? না ভাইয়া, আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু বলের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। ঠিক আছে, সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। এখন এই বল জিনিসটা বোঝার আগে আমাদেরকে নিউটনের গতির যে প্রথম সূত্র আছে সেটা একটুখানি জানা লাগবে, ঠিক আছে? তো এই নিউটনের প্রথম যে সূত্র আছে এইটা থেকে কিন্তু আমরা আমাদের বলের সংজ্ঞাটা বের করে আনবো। তাহলে নিউটনের গতির যে প্রথম সূত্র সেটা কি বলতেছে দেখো, যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি থাকবে? স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। তাহলে দেখো এখানে দুইটা পার্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পার্ট 1, পার্ট 2। তাহলে ফার্স্ট পার্টের ক্ষেত্রে কী হবে? ধরো এইখানে একটা বস্তু ছিল, ধরো এখন সময় হচ্ছে 10টা, রাইট? 10টার সময় যদি এই বস্তুটা এই জায়গায় থাকে এবং আমরা যদি ধরো 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 2 দিন পরে, 4 দিন পরে, 1 বছর পরে, যত সময় পরেই হোক এই বস্তুটার দিকে যদি তাকাই দেখবো যে ওই জায়গায় কিন্তু সে স্থির আছে, ওইখান থেকে নড়াচড়া করতে পারবে না। অ্যান্ড সেকেন্ড যে কেসটা, সেই জায়গায় কী বলতেছে? সমবেগে চলতে থাকা বস্তু। আচ্ছা, সমবেগটা কি? সমবেগটা হচ্ছে সমান বেগ। ধরো এই জায়গায় আর একটা বস্তু ছিল, এটা স্থির না, এটা চলমান। কত বেগে চলমান? ধরলাম 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান আছে এটা। এখন সমবেগ মানে কি? এই যে 10টার সময় যে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল না, তুমি এরপরে যখনই এটা মাপতে যাও দেখবে যে এটা 5 মিটার পার সেকেন্ডে চলতেছে। তার মানে কি? সমান একটা বেগ। এখন নিউটন সাহেব কী বলছে? নিউটন বলছে যে এইটা যদি সমবেগে চলতে থাকে এবং এর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে কি এর বেগটা 5 মিটার পার সেকেন্ড বেগেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা যদি বল প্রয়োগের ফলে যদি এই পরিবর্তনগুলো হইতো তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বল যদি না প্রয়োগ করা হতো তখন স্থির বস্তু স্থির থাকতো, আর যদি বল প্রয়োগ করা হয় তাহলে কী হবে? স্থির বস্তু কী হবে? গতিশীল হবে। আর এই যে সমবেগে যে বস্তুটা চলতেছিল ওটার কী হবে? ওটা যে বেগটা ছিল, ওটা যে গতিটা ছিল, ওর গতির কী হবে? চেঞ্জ হবে। বুঝাইতে পারলাম? তাহলে বলের সংখ্যা হচ্ছে যে বাহ্যিক কারণ, ওটাকে তো এখন আমরা ডিফাইন করতে পারছি, এখন ডিফাইন করতেছি। তাহলে যে বাহ্যিক কারণটা স্থির বস্তুকে গতিশীল, এই যে বস্তুটা স্থির ছিল ওটার ইউ ছিল কত? 0। এখন বাহ্যিকভাবে কিছু একটা করব যার কারণে এর ইউ এর মানটা যে 0 ছিল এটা শেষ বেগটা কী হবে? সামথিং হবে, রাইট? এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন, এবং ধরো এই জায়গায় আরেকটা বস্তু ছিল, ওটার ইউ ধরো x মিটার পার সেকেন্ড ছিল, ওটার ইউটা কী হবে তখন? ভিটা x প্লাস মাইনাস সামথিং হবে, ওটার এটা চেঞ্জ হবে, বুঝছো? এবং এটা যে ঘটাবেই এরকমও কিন্তু কোনো কথা নাই, বা ঘটাতে চেষ্টা করলেও কি সেটা বল। এবং এই জায়গায় খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে বাহ্যিক কারণ হওয়া লাগবে। তো এই জায়গায় একটা গাড়ি ছিল রাস্তার উপর একটা গাড়ি ছিল, তুমি এখানে আসো, হ্যাঁ, বা এটা একটা মাইক্রো কার ছিল। হঠাৎ করে দেখলে যে কারটা নষ্ট হয়ে গেছে। এখন ড্রাইভার সাহেব যে আছে তিনি তোমাদেরকে বললো, দেখো তোমরা 4 জন ছিলা, তোমরা যদি গাড়িটাকে ধাক্কা দাও এটা স্টার্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। তখন তোমরা কী করলা? তোমরা যে গাড়ির ভিতরে ছিলা, গাড়ির ভিতর থেকেই গাড়িকে ধাক্কা দিলা। গাড়ি কি নড়বে? না, গাড়ি কিন্তু নড়বে না, কারণ ওইটা ছিল কি বল? ওইটা ছিল অভ্যন্তরীণ বল। অভ্যন্তরীণ বলটাকে এখানে কিন্তু কাউন্ট হবে না।
তোমাদেরকে গাড়ি থেকে বের হওয়া লাগবে, বের হয়ে গাড়িটাকে ধাক্কা দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু ওইটা হবে বাহ্যিক বল, ঠিক আছে? ওটা হবে বাহ্যিক বল। তাহলে এটা বাহ্যিক বল হওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। এরপর হচ্ছে বল একটা ভেক্টর রাশি। বল একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে ভাই? ভেক্টর রাশি হচ্ছে যেটার মান এবং দিক দুইটাই থাকবে। ভেক্টর রাশি কি? এটার মান থাকবে এবং দিক, মান ও দিক দুইটাই থাকবে, রাইট? আচ্ছা, ওই গাড়ির এক্সাম্পলটা এটা আমরা আবার দিই। ধরো গাড়িটা ছিল, এখন বাহ্যিক বল তোমরা বুঝলা, এখন কি করলা? 4 জন ছিল না, 2 জন পিছন দিকে আসলা, পিছন দিক থেকে ধাক্কা দিতেছ, আর 2 জন কি করলা? সামনের দিক থেকে ধাক্কা দিতেছ। গাড়ি কি নড়বে বলো? গাড়ি কিন্তু আলটিমেটলি নড়বে না, কারণ এই দিক থেকে যে ফোর্সটা দিতেছ এবং এই দিক থেকে যে ফোর্সটা দিতেছ, এটা কী করবে? কাটাকাটি হয়ে যাবে। বা ধরো এই জায়গা তুমি দাঁড়ায় আছো, তোমার ফ্রেন্ড এই দুই দিকে 2টা ফ্রেন্ড দাঁড়ায় আছে, তোমার 2 হাত ধরে 2 জনই টানতেছে। 2 জন যদি সমান বলে টানে, তুমি কি তোমার জায়গা থেকে নড়বা? নড়বা না তো। এই যে ভেক্টর রাশির এই যে দিকটা ইম্পর্টেন্ট, কিন্তু শুধু বল দিলেই হবে না, বলটা একটা ডিরেকশনে দিতে হবে, রাইট? এই জন্য বলা হচ্ছে বল একটা ভেক্টর রাশি। শুধু মান দিলেই একে প্রকাশ করা হয় না। ধরো গাড়ির ড্রাইভার বলছিল যে তোমরা যদি 400 নিউটন ফোর্স দাও তাহলে গাড়িটা স্টার্ট হবে, গাড়িটা এক জায়গা থেকে সামনে অগ্রসর হবে। এখন তোমরা এই দিক থেকে 200 দিচ্ছ, এই দিক থেকে 200 দিচ্ছ, কাজ হবে? হবে না। কারণ কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি একটা নির্দিষ্ট দিকে দিবা তখনই কাজ হবে। যখন এই 400 নিউটন যখন এই দিকে দিবা তখনই কেবল গাড়িটা কি নড়বে। আই থিঙ্ক ক্লিয়ার। এখন আসে আমাদের জড়তা। জড়তা জিনিসটা মূলত কি? জড়তা হচ্ছে তোমার, ধরো তুমি একটা বাইকের উপর আছো, বাইক তো আঁকাইতে পারি না, ধরো মোটামুটি এখানে একটা বাইক আছে আর কি, ধরে নাও। আচ্ছা, বাইকের উপর যদি থাকো, ধরো তোমার একটা দুষ্টু বন্ধু গাড়ি চালাইতেছে, তুমি পিছনে বসে আছো। এখন তোমার এই দুষ্টু বন্ধু যদি তুমি কিছু ধরে নাই, তুমি জাস্ট বসে আছো, দুষ্টু বন্ধুটা যদি জোরে পিক আপ ধরে তাহলে কী হবে? গাড়িটা কি সামনের দিকে অগ্রসর হইতে চাইবে না, কিন্তু তুমি কী করবা? তুমি পড়ে যাবা। এটার একটা পরীক্ষাও তোমাদের কিন্তু বইতে আছে। ধরো একটা গ্লাসের উপর একটা পেপার নিবা, শক্ত একটা পেপার নিবা এবং পেপারের উপরে একটা কয়েন রাখবা। এখন এই পেপারটাকে যদি জোরে টান দাও তাহলে দেখা যাবে কি কয়েনটা আস্তে করে নিচে পড়ে গেছে, কারণ পেপারটাকে তুমি টান দিছো, ও একটা বেগ প্রাপ্ত হয়েছে। কিন্তু কয়েনটা কি হয়েছে? না, ওখানে ওর যে একটা ভর ছিল, ভরটা নিচের দিকে কাজ করতেছিল, যার কারণে ওর ভিতরে একটা জড়তা তৈরি হয়েছিল, বুঝছো? এখন জড়তা হয় দুই রকমের। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে আমাদের গতি জড়তা। এই যে তুমি গাড়িটা স্থির ছিল না, এই যে গাড়িটা ধরো স্থির ছিল, স্থির থেকে যখন গতির দিকে যাচ্ছে এইটাকে আমরা বলবো স্থিতি জড়তা। আবার ধরো তুমি বাসের ভিতরে আছো, হঠাৎ করে ব্রেক কষলো, তোমার কি হবে? সামনের দিকে তুমি ঝুলে পড়বা। বা গাড়ি থেকে লাভার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। এই জন্য প্রথমে যাতেই তুমি ট্রাভেল করো না কেন, প্রথমে সেই জিনিসটা থামবে, তারপরে তোমাকে বের হইতে বলা হয়। বা চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়া বা লাফ দেওয়া এই জন্য নিষেধ করা হয়, ঠিক আছে? বা তোমাদের মাইক্রো কারে কী দেখা যায় যে সিট বেল্ট কেন দেওয়া হয়? যেতেই হঠাৎ করে ব্রেক ধরার ফলে তুমি সামনের দিকে ঝুঁকে না যাও। তাহলে এই যে গতি থেকে কি হয়? স্থির হওয়ার যে একটা প্রবণতা, এটাকে আমরা কি বলবো?
এটা হচ্ছে আমাদের গতি জড়তা, ঠিক আছে। এখন আমাদের যে বলগুলো ছিল আর কি, আমাদের 4টা প্রধান মৌলিক বল আছে। আমরা কিন্তু সচরাচর অনেক বল দেখি, কিন্তু এইগুলার প্রধানত বল হচ্ছে 4টা। একটা হচ্ছে মহাকর্ষ, দেন তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল অ্যান্ড সবল নিউক্লিয় বল। ফার্স্টটা দেখো, প্রথমটা হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। আমাদের এই যে মহাবিশ্বের আমরা তো জাস্ট পৃথিবীতে আছি, এর বাইরেও কিন্তু অনেক আছে। আমাদের অনেকগুলো গ্রহ আছে, সেইগুলোর আবার উপগ্রহ আছে। এক একটা গ্যালাক্সির ভিতরে অসংখ্য জিনিসপত্র রয়েছে, নক্ষত্র আছে। এই মহাবিশ্বের যে কোনো 2টা জিনিস, ধরো এইটা একটা গ্রহ, এইটা একটা গ্রহ, বা ধরো এইটা আমাদের সূর্য, এটা একটা গ্রহ, এটা আর একটা গ্রহ, ধরো এটা পৃথিবী, ধরো এটা মার্স, মঙ্গল গ্রহ। এখন এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, কারণ কি? এখানে কিন্তু একটা বল আছে, নাহলে কেন ঘুরবে? এই যে বলটা, এইটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এই যে মার্স যে ঘুরতেছে, কেন ঘুরতেছে? নিশ্চয়ই ওখানে একটা ফোর্স আছে, সেটা কি? মহাকর্ষ বল। আবার পৃথিবীর চারপাশেও কি ঘুরতেছে? চাঁদ ঘুরতেছে না? চাঁদ, এখানেও কিন্তু মহাকর্ষ বল। এখন এই জায়গায় আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষটা কি? এই যে 2টা বস্তু ছিল, এইখানের একটা যদি পৃথিবী হয়ে যায়, তখন এই 2টার ভিতর যে বলটা হবে সেটা হচ্ছে অভিকর্ষ, ঠিক আছে। একটা যদি পৃথিবী না হইতো তখন ছিল মহাকর্ষ, আর একটা যদি পৃথিবী হয়ে যায় তখন সেটা হচ্ছে অভিকর্ষ। আই থিঙ্ক ক্লিয়ার। সেকেন্ড সেটা হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। এই বলটা কি? ধরো আমরা কিন্তু ছোটোবেলায় দেখছি, মাথা আছড়িয়ে, চিরুনি মাথা আছড়িয়ে ওইটা যদি ছোট কিছু কাগজের টুকরার কাছে নেওয়া হইতো, তখন কি হইতো? তখন যাতে দেখা যেত এই যে ছোট কাগজের টুকরাগুলো আছে, এটা চিরুনিতে আকর্ষিত হচ্ছে, তাই না? আকর্ষিত হচ্ছে। এর কারণ কি? এর কারণটি হচ্ছে তোমাদের বিদ্যুৎ বা তড়িৎ চৌম্বকীয় বল। আমরা অনেক সময় মনে করি তড়িৎ বল এবং চৌম্বকীয় বল 2টা আলাদা, কিন্তু না, এই 2টা হচ্ছে একই বলের 2টা রূপ, এবং এটা একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। দেন আসছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। নামের ভিতরেই দেখা আছে দুর্বল, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের যে মহাকর্ষ বল আছে ওইটার মতো অত দুর্বল কিন্তু নয়। আচ্ছা, উপরেরটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যদি দেখি, এইখানে দেখো এই তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বলের শক্তিমাত্রাটা একটু আমরা যদি চিন্তা করতে চাই, তাহলে দেখো এই যে কাগজের টুকরাগুলো ছিল, এটাকে কি পৃথিবী আকৃষ্ট করতেছে না? পৃথিবীতে সকল বলে কিন্তু এই যে চিরুনি কাগজের টুকরাগুলো ছিল ওইটাকে আকর্ষিত করার চেষ্টা করতেছিল। তারপরেও কিন্তু চিরুনিটা তাকে নিজের দিকে টেনে নিছে। তার মানে কি? অবশ্যই এই ফোর্সটা মহাকর্ষ বলের থেকেও অধিক শক্তিশালী। বোঝাইতে পারলাম? এটা হচ্ছে আমাদের কি? পৃথিবী। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল, নামের ভিতরেই দুর্বল, কিন্তু আসলে অতটা দুর্বলও না, আমাদের মহাকর্ষ বলের মতো অতটা দুর্বলও কিন্তু না। দুর্বল নিউক্লিয় বল আমাদের কিছু মৌল আছে, যেমন ধরো ইউরেনিয়াম। এইরকম কিছু মৌল আছে যেগুলোর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত বা নিজেই ভেঙে যায়। এইগুলাকে আমরা কি বলি? তেজস্ক্রিয় মৌল। এগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল। তখন ওইখান থেকে দেখা যায় একটা রশ্মি নিঃসৃত হয়। তেজস্ক্রিয় মৌলগুলো থেকে সাধারণত দেখা যায় যে কি আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়, 3টা প্রধান রশ্মি। এখন এটা যে বিটা রশ্মিটা নির্গত হয়,
সেই বিটা রশ্মি নির্গত হয় যে কারণে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। এবং এটার রেঞ্জটা মাথায় রাখবা, এমসিকিউতে আসতে পারে। এটা হচ্ছে 10⁻⁸ মিটার, 10⁻⁸ মিটার, খুবই অল্প একটা জায়গা। এবং আমাদের যে অন্যান্য যে বলগুলো ছিল, যেমন মহাকর্ষ বল, ওটার কি, ওটা যত দূরেই থাক, এই দূরত্বটা যত দূরই হোক, ওটা কিন্তু কিছু না কিছু একটা বল কাজ করবে। কিন্তু দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে দেখা যায় যে না, এটা রেঞ্জটা ফিক্সড, এটার রেঞ্জটা ফিক্সড। এই যে এর বাইরে গেলে কিন্তু এই বলটার কাজ করতে পারে না, ঠিক আছে? রেঞ্জটা ম্যাটার করে। আচ্ছা, ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং এটা হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট। আমাদের যে 4টি বল ছিল সেগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা কোথায় পাবো? এটা ধরো আমাদের যে নিউক্লিয়াস থাকে, এটা ধরো আমাদের নিউক্লিয়াসে সাধারণত কী থাকবে? নিউক্লিয়াসে থাকবে প্রোটন, নিউট্রন। এখন এই যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে থাকে, অবশ্যই একটা শক্তি দ্বারা দুইটা কি এক জায়গায় আসে না? অবশ্যই। এই যে শক্তিটা যে দুইটা এক জায়গায় করে আনছে, সেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এটা কি সবল নিউক্লিয় বল, প্রোটন এবং নিউট্রনকে এক জায়গায় রাখছে। এখন এইখান থেকে জানার আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে বলটা, এটা কিন্তু খুবই শক্তিশালী বল। সুতরাং এটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু এখান থেকে বিপুল পরিমাণ শক্তি আমরা পাবো, যেটা আমাদের ক্ষণে দেখা যায় সূর্যে, যেটা আমরা দেখতে পারি পারমাণবিক বোমায়, হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা, সূর্য, এগুলাই দেখা যায় যে কি, এগুলো যদি ভেঙে যায় এখান থেকে অনেক পরিমাণ শক্তি নির্গত হয়। এবং সেই থিওরিটাকে ব্যবহার করেই কিন্তু পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে। এবং এটার রেঞ্জ হচ্ছে 10⁻⁻15 মিটার, অর্থাৎ খুবই ক্ষুদ্র একটা জায়গায় এটা কাজ করে। দিন আমাদের আসতেছে সাম্যতা ও সাম্যতাবিহীন বল। আমরা আগেই বলছি বল একটা ভেক্টর রাশি, বল একটা কী রাশি? বল একটা ভেক্টর রাশি। এখন এই বস্তুটাকে যদি এই দিকে 5 নিউটন বলে টানো, এদিকে 5 নিউটন বলে টানো, দেখো এদের এই দুইটা বলের মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি, রাইট? অর্থাৎ এরা একদম পরস্পর বিপরীতমুখী আছে। তাহলে কি হবে? 5 নিউটন যদি দুই দিকে সমান বল প্রয়োগ করো, তাহলে এখানে কাটাকাটি হয়ে যাবে এবং বলটা, এই যে বস্তুটা ছিল আমাদের, এই বস্তুটা নিজের জায়গায় স্থির থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাম্যতা বল। আর সাম্যতাবিহীন কত? তো এটা 5 নিউটন, এখন এটা 5 না, এটা দিচ্ছে 15 নিউটন। তাহলে বস্তুটা কী হবে? এদিকে চলে আসবে, তখন এটা হবে সাম্যতাবিহীন বল, ঠিক আছে? এই যে যেমন এই বইটার ক্ষেত্রে দেখো, তুমি 2 হাত দিয়ে টানতেছ, T1 বল, T2 বল। এখন এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে 3টা ফোর্স কাজ করতেছে। এদিকে T1, এদিকে T2, আরেকটা নিচের দিকে। এটা হচ্ছে বইটার ওজন। আমরা একটু পরে দেখবো ডাব্লু সমান হচ্ছে এমজি বলে নিচের দিকে কাজ করে। এখন এখান থেকে দেখার বিষয় হচ্ছে, তুমি যদি এই বস্তুটাকে একদম টান করেও ফোর্স দাও, টান কত দিতে পারবে? 2 দিকে সমান দিতে পারবো। তারপরেও দেখা যাবে কি, এই যে দড়িটা আছে, এই দড়িটা কখনো সমান হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে ডাব্লু যে ফোর্সটা আছে সেটা নিচের দিকে কাজ করবে। এবং দেখো এই যে এই বরাবর ওই বলটা কাজ করবে, এবং আমাদের যে ডাব্লু সেটা একদম 90 ডিগ্রি বরাবর নিচের দিকে কাজ করবে। এবং এই বরাবর এই দুইটা বলের, T1 T2 বলের কিন্তু এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদের কোনো কাজ নাই, ঠিক আছে? এই জন্য এই ডাব্লু এর বলটাকে যদি নিষ্ক্রিয় করতে হইতো, তখন উপরের দিকে একটা ফোর্স দিতে হইতো, যেটা এখানে দেওয়া হচ্ছে না। যার কারণে যতই টান দাও, এই দড়িটা কখনো সোজা হবে না। দেন আসতেছে ভরবেগ জিনিসটা কি? ভরবেগটার নামের ভিতরে দেখা আছে দুইটাই আছে, ভর ইন্টু বেগ। তাহলে ভর এবং বেগ
এই দুইটা যে গুণফল সেটা হচ্ছে আমাদের ভরবেগ, এটাই কি ভরবেগ, এবং এটাকে আমরা ইংরেজি পি দিয়ে প্রকাশ করি, ভরবেগ। তাহলে পি সমান কি এম ভি, এম এর একক হবে কেজি, ভি এর একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন এই জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তুমি যদি শুধু ভরবেগকে ভর এবং বেগের গুণফল হিসেবে মনে করো, সেখানে একটু বিচ্যুতি হবে। কোন জায়গায়? ধরো ভর বা বেগ যে কোনো যদি একটা জিরো হয়, ভরবেগ কত হবে? জিরো। কিন্তু আমাদের যে আলোর কণা আছে, এটা হচ্ছে কি ফোটন। এই ফোটনের কোনো ভর নেই, তবে বেগ আছে। তবে কি আছে? বেগ আছে। এখন ভর যেহেতু নেই, তুমি কি জানো ভরবেগ সমান ভর ইন্টু বেগ? ভর নেই, তার মানে কি ভর হচ্ছে জিরো, বেগ সামথিং আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভরবেগ কী হওয়ার কথা ছিল? জিরো। কিন্তু দেখা যায় আলোর কণার ভরবেগ আছে, ভরবেগ কি আছে, এক্সিস্ট করে। তার মানে ভরবেগ শুধু ভর এবং বেগের গুণফলই না, এটার থেকেও বেশি কিছু। এটা একটা মৌলিক রাশি হিসেবে তুমি কিন্তু বিবেচনা করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এখন নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা বল নিয়ে অনেক পড়াশোনা করছি, কিন্তু এখান থেকে এখনো বলের যে সূত্রটা, বলের কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন দেখিনি। এইটা আমরা দেখতে পারবো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা কি বলতেছে? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি? ভরবেগের পরিবর্তনটা কি? ভরবেগের পরিবর্তনটা হচ্ছে, ধরো আগে বেগ ছিল এই একটা বস্তু, এখান থেকে এখানে গেছে, আগে ওর বেগ ছিল কি জিরো, পরে সেই বেগ কি ভি হয়েছে, ধরো আদি বেগ ছিল ইউ। এখন তাহলে ভরবেগের পরিবর্তন কি? এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার কি হবে? আচ্ছা, সূত্রটা আগে লিখি। সূত্র কি বলতেছে? ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক বল, প্রযুক্ত বল। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি? এই যে ভরবেগের পরিবর্তন হার মানে কি? সময় দিয়ে ভাগ দিতে হবে, তাই না? এই যে সময় দিয়ে ভাগ দিলাম, এটা হচ্ছে ফোর্সের সমানুপাতিক। এখন আচ্ছা, এটাকে আমরা একটু এই পাশে লিখি। তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইজ প্রপোর্শনাল টু এফ, বা কী লেখা যায় এখান থেকে? এমটা যদি আলাদা করে কমন নিই, ভি মাইনাস ইউ বাই টি ইজ প্রপোর্শনাল টু এফ, বা এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটা কার সূত্র? ত্বরণের সূত্র না? ভি মাইনাস ইউ বাই টি, এটা কি ত্বরণের সূত্র? তাহলে লেখা যায় এম এ ইজ প্রপোর্শনাল টু এফ। এখন সমানুপাতিক ধ্রুবকটাকে যদি উঠাই দিই, হ্যাঁ, সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দেওয়ার জন্য আমাদের কি লাগবে? সমানুপাতিক ধ্রুবক। তাহলে এম এর সমান কি লেখা যায়? কে এফ, যেখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন নিউটন সাহেব যেটা করছিল, সূত্রটা যেহেতু সে আবিষ্কার করছে, সে কী করছে? এই কে এর মানটা দিয়ে দিছে 1 নিউটন, একটা একক, তার নামে একটা একক চালু করে দিছে। তখন এফ সমান কি লিখতাম আমরা? এম এ। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটা। এখন দেখো আবার এখানে এম এর মানটা যদি 1 হয়, 1 কেজি ভরের একটা বস্তু যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যায়, তখন সেখানে যদি 1 নিউটন বল উৎপন্ন হয়, তখন কি এর মানটা কি হয়? 1। ঠিক আছে, তখন তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা আমাদের যে এফ সমান এম এ এই সূত্রটা পাইলাম।
এরপরে আসতেছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। তাহলে ভরবেগের যে সংরক্ষণশীলতার একটা সূত্র আছে, সেটা কি? কোনো বস্তুর উপর প্রযুক্ত নিটবল। নিটবলটা কি? নিটবলটা হচ্ছে, ধরো এই জায়গায় একটা বস্তু আছে, এইদিকে তুমি কত দিচ্ছ? 10, এইদিকে 5। তাহলে আলটিমেটলি ফোর্স কত হবে? আলটিমেটলি ফোর্স হবে কত? 10 - 5 নিউটন। এই 5 নিউটনটা হচ্ছে আমাদের নিট ফোর্স। এই 10, 5 দুইটা আলাদাভাবে ক্যালকুলেট করবো না, আমাদের নিট ফোর্স হবে 5 নিউটন। তাহলে সূত্র কি বলতেছে? প্রযুক্ত নিটবল যদি শূন্য হয়, নেট এফটা যদি শূন্য হয়, তবে ওই বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে ফোর্স যদি 0 হয়, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে ভরবেগে যদি পরিবর্তন না হয়, তাহলে আগেও ভরবেগ যা ছিল পরেও কী হবে? তাই হবে। এই ক্ষেত্রে ধরো দুটা বস্তু সংঘর্ষ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে? সংঘর্ষের আগে এখান থেকে মূলত আমরা অনেক বেশি ম্যাথ আসে, সেই জন্য সূত্রটা দেখবো শুধু। তাহলে সংঘর্ষের পূর্বে কী হবে? সংঘর্ষের পূর্বে এটার ভর কি? m1, এটার ভর m2, এটার আদিবেগ u1, এটার আদিবেগ u2, শেষ বেগ v1, এটার হচ্ছে v2। ঠিক আছে? তাহলে সংঘর্ষের পূর্বে প্রথমটার ভরবেগ প্লাস দ্বিতীয়টার ভরবেগ, সংঘর্ষের পরে প্রথমটার শেষ ভরবেগ প্লাস দ্বিতীয়টার শেষ ভরবেগ। তাহলে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কী হবে? সূত্র মতে এই দুইটা সমান হবে, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আমাদের যে নেক্সট ম্যাথমেটিক্যাল পার্টটা হবে, সেখানে আমরা দেখবো এটার বিস্তারিত। ঠিক আছে? এইটা সম্পর্কে অনেক পড়াশোনা আছে, সে সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। আচ্ছা, আজকের মতো লেকচার এখানেই শেষ। তোমাদের জন্য একটা সাজেশন হচ্ছে, তোমরা সবসময় কনসেপ্টের উপর জোর দিবা। আমাদের মূলত যাইতে হবে কনসেপ্টের কাছে। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া আমরা কি অফলাইনে পড়বো নাকি অনলাইনে পড়বো, বা বিভিন্ন প্ল্যাটফর্মের নাম বলে, সেটারও অ্যান্সার কি? তোমাকে মূলত পাইতে হবে কনসেপ্টকে। তুমি যদি মনে করো অফলাইনে পড়ে তুমি কনসেপ্ট পাও, তাহলে অফলাইনে পড়তে পারো। তুমি যদি মনে করো অনলাইনে পড়ে কনসেপ্ট জানতে পারবা, তাহলে অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্য সেম কথা, সবগুলাই কি তাদের বেস্টটা দিতেছে, তাই না? তাহলে কনসেপ্টটা যেহেতু মেন, তাহলে যেখানে তুমি কনসেপ্ট ভালো করে শিখতে পারবা সেখানে যাবা, দেন প্র্যাকটিস করবা, এবং কনসেপ্টটা এমনভাবে শিখতে হবে যেন ওই কনসেপ্টের উপরে বেস করে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সেটা তোমাকে পারা লাগবে। তাহলে এরপরে যে ম্যাথমেটিক্যাল পার্টটা হবে, সেটাই তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।